সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিওডাবল একাডেমি। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেট এনেছি। আর এই সেটটি মূলত তোমাদের জন্য আমি স্পেশালি ডিজাইন করেছি সেন্ট্রাল এক্সাম। কী কী এক্সাম? এসএসসি জিডি, এনটিপিসি, রেল, সিএক্সএসএল, এমটিএস, অর্থাৎ সেন্ট্রালের যে বড় বড় এক্সাম সেগুলির জন্য আজকের এই ভিডিওটি মূলত। আর বিশেষ করে এখানকার যে নোটগুলি সেগুলি আমি তোমাদের এনসিইআরটি বুক এছাড়া বিভিন্ন বই থেকে সংগ্রহ করে তৈরি করেছি। তো আশা রাখবো তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে রেখে অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে লাইক করে নাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো শুরু করবো আজকে তোমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, প্রজেক্ট কুশা ভারতের কোন প্রতিরক্ষামূলক সংস্থার একটি নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট? অর্থাৎ প্রজেক্ট কুশা ভারতের কোন প্রতিরক্ষামূলক সংস্থার একটি নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট? অপশানে আছে ইসরো, হল, ডিআরডিও এবং ব্রাক্স বা বিএআরসি। তো প্রজেক্ট কুশা ভারতের প্রতিরক্ষামূলক বা ভারতের কোন প্রতিরক্ষামূলক সংস্থার একটি নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম প্রজেক্ট? এখানে চারটি অপশন আছে, যে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডিআরডিও। আর ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ ডিআরডিওর পুরো নাম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর বন্ধুরা, এই প্রজেক্ট কুশা হলো ভারতের একটা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রকল্প। অর্থাৎ এই যে প্রজেক্ট কুশা, এটি হলো একটি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্রকল্প। এটি তৈরি করেছে মূলত ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটির কাজ কি? এটির কাজ হচ্ছে যাতে শত্রু যেগুলি তোমাদের যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এছাড়াও যেগুলি মিসাইল থাকে সেগুলি মিসাইল মতো আকাশেই ধ্বংস করাই হচ্ছে মূল লক্ষ্য। এই জন্য তোমাদের এই ডিআরডিও তৈরি করা হয়েছে। এক কথায় বলতে গেলে তোমাদের ধরো S-400 যেমন, সেম এইটাও হচ্ছে নিজস্ব ভারতীয় একটা ক্ষেপণাস্ত্র। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের পরবর্তী আর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এগুলি প্রশ্ন এভাবেই আমি বলবো। তো আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। তো চলো। তো 2 নম্বর প্রশ্নটি হলো, রেলওয়ে বোর্ডের ইতিহাসে প্রথম মহিলা চেয়ারপারসন ও সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ রেলওয়ে বোর্ডের ইতিহাসের প্রথম মহিলা অর্থাৎ মহিলা চেয়ারপারসন ও সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ সোমা মণ্ডল, জয়া বর্মা সিনহা, রেখা শর্মা, মাধবী পুরী বুচ। তো বন্ধুরা, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা অর্থাৎ ইতিহাসের প্রথম মহিলা বা চেয়ারপারসন হিসাবে যে নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে অপশন বি, জয়া বর্মা সিনহা। অর্থাৎ জয়া বর্মা সিনহা তিনি রেলওয়ে বোর্ডের ইতিহাসের প্রথম মহিলা সিইও বা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছিলেন। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ কোথায় গড়ে তোলা হয়েছে? অর্থাৎ ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ কোথায় গড়ে তোলা হয়েছে? অপশন এ তাওয়াং অরুণাচল প্রদেশ, স্মৃতি ভ্যালি হিমাচল প্রদেশ, হানলে লাদাখে এবং নৈনিতাল যেটি উত্তরাখণ্ডে। তো বন্ধুরা, ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ গড়ে তোলা হয়েছে মূলত অপশন সি, হানলে লাদাখে। অর্থাৎ হানলে লাদাখে মূলত ভারতের প্রথম ডার্ক স্কাই রিজার্ভ গড়ে তোলা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পারমাণবিক চুল্লিতে নিউটনের গতি কমানোর জন্য মডারেটর হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় না? অর্থাৎ পারমাণবিক চুল্লিতে নিউটনের গতি কমানোর জন্য মডারেটর হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় আর হয় না? তো এখানে আছে হয় না, প্রশ্নে আছে হয় না। তো অপশানে গ্রাফাইট, ভারী জল, বোরন এবং বেরিলিয়াম। তো বন্ধুরা, পারমাণবিক চুল্লিতে নিউটনের গতি কমানোর জন্য মডারেটর হিসেবে নিচের অপশন সি বোরন ব্যবহৃত হয় না। অর্থাৎ পারমাণবিক চুল্লিতে নিউটনের গতি কমানোর জন্য মডারেটর হিসেবে নিচের বোরন ব্যবহার করা হয় না। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। মানবদেহে কোন রক্তকণিকার পরিণত অবস্থায় মাইটোকন্ড্রিয়ার এবং নিউক্লিয়াস থাকে না? অর্থাৎ মানবদেহের কোন রক্তকণিকায় পরিণত অবস্থায় মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস থাকে না? অপশন এ শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, অপশন বিতে আছে লোহিত রক্তকণিকা আরবিসি, অপশন সিতে আছে অনুচক্রিকা এবং অপশন ডিতে আছে লিপ্টোসাইট। তো বন্ধুরা, মানবদেহে কোন রক্তকণিকায় পরিণত অবস্থায় মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস থাকে না? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লোহিত রক্তকণিকায়। অর্থাৎ মানবদেহে লোহিত রক্তকণিকায় পরিণত অবস্থায় মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস থাকে না। চলো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অমৃত ধরোহর স্কিমটি কোন বিষয়ে সংরক্ষণের জন্য ভারত সরকার চালু করেছে? তো প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি অমৃত ধরোহর স্কিমটি কোন বিষয়ে সংরক্ষণের জন্য ভারত সরকার চালু করেছে? অপশন এ
প্রাচীন মন্দির, জলাভূমি, বিলুপ্তপ্রায় প্রাণী, অপশন ডি প্রবাল প্রাচীর। তো বন্ধুরা, সম্প্রতি যে অমৃত ধরোহর স্কিমটি সেটি মূলত অপশন বি জলাভূমি বিষয়ের সংরক্ষণের জন্য ভারত সরকার চালু করেছে। অর্থাৎ এই অমৃত ধরোহর স্কিমটি মূলত অপশন বি ওই যে তোমাদের জলাভূমি সংরক্ষণের জন্য ভারত সরকার এই স্কিমটি চালু করেছে, আর স্কিমটির নাম হচ্ছে অমৃত ধরোহর। চলো পরবর্তী প্রশ্ন, লুনার কৌষ্টিক রাসায়নিকভাবে কি, অর্থাৎ লুনার কৌষ্টিক রাসায়নিকভাবে কি যা ভোটের কালিতে ব্যবহৃত হয়। অর্থাৎ তোমরা যখন ভোট দাও তখন দেখবে তোমাদের আঙুলের মধ্যে একটা কালি দেয়, তো তার নাম হচ্ছে লুনার কৌষ্টিক। সেটি রাসায়নিকভাবে কি? অপশন এ সিলভার নাইট্রেট, পটাশিয়াম প্যারাম্যাগনেট, অপশন সিতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন ডিতে আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। তো বন্ধুরা, লুনার কৌষ্টিক রাসায়নিকভাবে কি যা ভোটের কালিতে ব্যবহৃত হয়, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিলভার নাইট্রেট। অর্থাৎ লুনার কৌষ্টিক রাসায়নিকভাবে একটি সিলভার নাইট্রেট যা ভোটের কালিতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে ভারত সরকার কোন অপারেশন চালিয়েছিল? তো সুদানে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরাতে ভারত সরকার কোন অপারেশন চালিয়েছিল? অপশন এ অপারেশন গঙ্গা, অপারেশন দোস্ত, অপারেশন কাবেরী, অপারেশন করুণা। তো বন্ধুরা, যে সুদানে যে আটকে পড়েছিল ভারতীয়রা তাদের নিরাপদে দেশে ফেরাতে ভারত সরকার অপশন সি অপারেশন কাবেরী চালিয়েছিল। অর্থাৎ মানে ভারতীয়দের আর দেশে ফেরানোর জন্য তারা অপারেশন কাবেরী চালিয়েছিল। আর এই ঘটনাটি মূলত তোমাদের 2023 সালে এপ্রিল মাসে হয়েছিল। আর এই ঘটনায় মূলত প্রায় 3000-এরও বেশি ভারতীয় ওই দেশের মধ্যে আটকে পড়েছিল। আর তখন ভারত সরকার মূলত এই অপারেশন কাবেরীর দ্বারাই ওই দেশে আটকে পড়া ভারতীয়দের এই দেশে ফিরিয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন, একোয়া রেজিয়া বা অম্লরাজের গার হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ একোয়া রেজিয়া বা অম্লরাজের গার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ও গাঢ় নাইট্রিক অ্যাসিড যার সংকেত HNO3 অনুপাত কত? অর্থাৎ একোয়া রেজিয়া বা অম্লরাজের গার হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের বা যার সংকেত HNO3 অনুপাত কত? এক কথায় HCl ও HNO3 অনুপাত কত? অপশন এ 1:3, 3:1, অপশন সিতে আছে 2:1, অপশন ডিতে আছে 1:2। তো একোয়া রেজিয়া বা অম্লরাজের গার হাইড্রোক্লোরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের অনুপাত বা রেশিও হচ্ছে অপশন বি 3:1। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তো আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছো। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, তো অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবে। সম্পূর্ণ না লিখলেও শুধুমাত্র সংকেত দিয়ে উত্তরটি লিখে রাখবে ওয়ান লাইনার করে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ভারতের কোন রাজ্যে সম্প্রতি পাক্কে পাকা হর্নবিল উৎসব রাজ্য উৎসব হিসেবে পালিত হয়েছে? অর্থাৎ ভারতের কোন রাজ্যে সম্প্রতি পাক্কে পাকা হর্নবিল উৎসব রাজ্য উৎসব হিসেবে পালিত হয়েছে? অর্থাৎ রাজ্য উৎসব হিসেবে পাক্কে পাকা হর্নবিল উৎসব পালিত হয়েছে কোন রাজ্যে? অপশন এ নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং অপশন ডিতে আছে ত্রিপুরা। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি অরুণাচল প্রদেশ। তো অরুণাচল প্রদেশে ভারতের সম্প্রতি পাক্কে পাকা হর্নবিল উৎসব রাজ্য উৎসব হিসেবে পালিত হয়েছে। সেটি কোথায়? অরুণাচল প্রদেশ। অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাব। ডপলার ইফেক্ট নিচের কোনটির সাথে সম্পর্কিত নয়? অর্থাৎ নয়, এটা এখানে সম্পর্কিত নয় আর সম্পর্কিত এটা দেখবে কিন্তু। তো ডপলার ইফেক্ট নিচের কোনটির সাথে সম্পর্কিত নয়? অপশন এ শব্দ, আলো, চৌম্বক তত্ত্ব এবং মহাকাশবিদ্যা। তো ডপলার ইফেক্ট নিচের যেটির সাথে সম্পর্কিত নয় সেটি হচ্ছে অপশন সি চৌম্বক তত্ত্ব। অর্থাৎ ডপলার ইফেক্ট মূলত চৌম্বক তত্ত্বের সাথে সম্পর্কিত নয়। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023 এ ভারতের র্যাঙ্ক কত? অর্থাৎ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2023 সালে ভারতের র্যাঙ্ক কত ছিল? অপশনে 40, 42, 48 এবং 52। তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ 40। তো আশা করি বুঝতে পেরেছো। আর এটা এখানে দেখতে পাচ্ছ 2023 এখানে আছে। তো 2023 সালে মূলত ভারতের র্যাঙ্ক ছিল 40 নাম্বার। বর্তমানে 2026 চলছে, তো সেটা তোমরা দেখে নেবে।
পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা বা বডি টেম্পারেচার নিয়ন্ত্রণ করে? অর্থাৎ মানব মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? অপশন এ সেরিব্রাম, সেরিবেলাম, অপশন সিতে আছে হাইপোথ্যালামাস, অপশন ডিতে আছে মেডুলা অবলঙ্কাটা। তো মানব মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? তো এটাই সঠিক উত্তর হচ্ছে অপশন সি হাইপোথ্যালামাস। মূলত মানব মস্তিষ্কের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মানব মস্তিষ্কের যে দেহের তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ করে মূলত অপশন সি হাইপোথ্যালামাস। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। সাইক্লোন ওয়ান নামক বিশেষ সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে? অর্থাৎ সাইক্লোন ওয়ান নামক বিশেষ সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে? অপশন এ জাপান, মিশর, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া। তো বন্ধুরা, সাইক্লোন নামক বিশেষ যে সামরিক মহড়া ভারত ও মিশরের সাথে হয়েছিল 2023 সালে রাজস্থানে, অর্থাৎ 2023 সালে মূলত এই মহড়াটি হয়েছিল। আর এই মহড়াটা ভারত ও মিশর বা ইজিপ্টের সাথে হয়েছিল 2023 সালে। আর এই জায়গাটি ছিল হচ্ছে রাজস্থানের মরুভূমিতে। অর্থাৎ এই সাইক্লোন ওয়ান মূলত 2023 সালে ভারত এবং ইজিপ্টে বা মিশরের সাথে হয়েছিল প্রথমবারের মতো। আর এই জায়গাটি ছিল হচ্ছে রাজস্থান। চলো পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন বলা হয়? অর্থাৎ কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন বলা হয়? অপশন এ ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এবং ভিটামিন বি12। তো বন্ধুরা, ভিটামিন ইকে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন বলা হয়। তো এই প্রশ্নটিও লিখে রাখবে, যে কোনো সেন্ট্রাল পরীক্ষা আসতে পারে। চলো পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া চিকিৎসার রেডিওথেরাপির জন্য কোন আইসোটোপ ব্যবহৃত হয়? অর্থাৎ ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া চিকিৎসায় রেডিওথেরাপির জন্য কোন আইসোটোপ ব্যবহৃত হয়? অপশন এ কোবাল্ট 60, আয়োডিন 131, ফসফরাস 32, কার্বন 14। তো ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া চিকিৎসার জন্য রেডিওথেরাপির জন্য কোন আইসোটোপ ব্যবহৃত হয়? এই চারটি অপশনের মধ্যে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফসফরাস 32। অর্থাৎ ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়া চিকিৎসায় রেডিওথেরাপির জন্য মূলত ফসফরাস 32 আইসোটোপ ব্যবহৃত হয়, অর্থাৎ ফসফরাস 32 আইসোটোপ ব্যবহৃত হয়। চলো পরবর্তী প্রশ্ন, মৎস্য 6000 ভারতের কোন মিশনের সাথে যুক্ত একটি সাবমার্সিবল? অর্থাৎ মৎস্য 6000 ভারতের কোন মিশনের সাথে যুক্ত একটি সাবমার্সিবল? অপশন এ গগনযান মিশন, অপশন বি চন্দ্রযান 3, অপশন সি সমুদ্রযান মিশন, অপশন ডি প্রজেক্ট 75I। তো মৎস্য 6000 ভারতের কোন মিশনের সাথে যুক্ত একটি সাবমার্সিবল? তো বন্ধুরা, মৎস্য 6000 হলো সমুদ্রের একবারে গভীরে গিয়ে সেখানকার খনিজ পদার্থকে খোঁজা। আর এই মৎস্য 6000 হচ্ছে সমুদ্রযান মিশনের সাথে যুক্ত একটি সাবমার্সিবল প্রজেক্ট। তো এইটুকু বুঝতে পেরেছো। আর এই মৎস্য 6000 মূলত 3 জন বিজ্ঞানী গিয়ে নিচে পর্যবেক্ষণ করতে পারে সমুদ্রের একদম গভীরে গিয়ে। তো চলো পরবর্তী প্রশ্ন, শব্দের বেগ নিচের কোন মাধ্যমে সবচেয়ে বেশি থাকে? অর্থাৎ শব্দের বেগ নিচের কোন মাধ্যমে সবচেয়ে বেশি থাকে? অপশন এ হাইড্রোজেন গ্যাস, জল, লোহা এবং পারদ। তো বন্ধুরা, শব্দের বেগ নিচের কোন মাধ্যমে সবচেয়ে বেশি থাকে? তো তোমরা আশা করি যারা যারা কম্পিটিটিভ লেভেলে এতদিন ধরে পড়ছো তোমরা এটার উত্তর করতে পারবে, এটা একটা ইজি কোশ্চেন। তো এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি লোহা বা কঠিন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, অর্থাৎ কঠিন মাধ্যমে যে শব্দের বেগ সেটা সবচেয়ে বেশি হয়। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। পরবর্তী প্রশ্নটি, ভারতের সংবিধানের কোন তপশিলে বা শিডিউলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডেফিনেশন লয়ের বর্ণনা হয়েছে? তো ভারতের সংবিধানের কোন তপশিলে দলত্যাগ বিরোধী আইনের বর্ণনা রয়েছে? অপশন এ অষ্টম তপশিল, নবম তপশিল, দশম তপশিল এবং একাদশ তপশিল। তো বন্ধুরা, ভারতের সংবিধানে মূলত কোন তপশিলে যে বা শিডিউলে অ্যান্টি ডেফিনেশন লয়ের বর্ণনা হয়েছে? এই চারটি তপশিলের মধ্যে বা এই চারটি শিডিউলের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তো বন্ধুরা, এটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি দশম তপশিল। অর্থাৎ ভারতের সংবিধানে দশম তপশিলে মূলত দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডেফিনেশন লয়ের বর্ণনা রয়েছে। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য। চলো পরবর্তী প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অর্থাৎ
রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশন এ আয়রন, Fe, সোডিয়াম Na, পটাশিয়াম K এবং ক্যালসিয়াম Ca। পাশেগুলো মূলত তোমাদের সাংকেতিক নাম বা রাসায়নিক নাম, তাই আমি পাশেগুলো বললাম। তো বন্ধুরা, রক্ত জমাট বাঁধতে কোন ধাতব আয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এই চারটির মধ্যে আয়রন, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে। তো বন্ধুরা, এটি একদম সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ক্যালসিয়াম। অর্থাৎ রক্ত জমাট বাঁধতে মূলত ক্যালসিয়াম ধাতব আয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানবদেহে বা যে কোনো দেহে। ধরো প্রাণী দেহেই মূলত রক্ত জমাট বাঁধতে মূলত ক্যালসিয়াম ধাতব আয়ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো পরবর্তী প্রশ্ন, আদিত্য এল1 সৌর মিশনের প্রধান বিজ্ঞানী কে ছিলেন? আদিত্য এল1 সৌর মিশনের প্রধান বিজ্ঞানী বা প্রিন্সিপাল সায়েন্টিস্ট কে ছিলেন? অপশন এ এস সোমনাথ, অপশন ডিতে আছে ডক্টর শঙ্কর সুব্রমণ কে, অপশন সিতে ঋতু করিধল, অপশন ডি কে শিবন। তো আদিত্য এল1 সৌর মিশনের প্রধান বিজ্ঞানী বা প্রিন্সিপাল সায়েন্টিস্ট কে ছিলেন? এই চারজনের মধ্যে, এই চারজনের মূলত এক সায়েন্টিস্ট ইসরোর। তো আদিত্য এল1 মিশনের প্রধান অর্থাৎ প্রিন্সিপাল সায়েন্টিস্ট কে ছিলেন এই চারজনের মধ্যে? তো এই চারজনের মধ্যে মূলত প্রিন্সিপাল সায়েন্টিস্ট ছিলেন অপশন বি ডক্টর শঙ্কর সুব্রমণ কে। তিনি ছিলেন এল1 বা আদিত্য এল1 এর প্রধান বিজ্ঞানী। আর আদিত্য এল1 মূলত সৌর মিশনের জন্য এই প্রজেক্টটি ছিল। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। ব্লু বেবি সিনড্রোম পানীয় জলে কিসের অধিক্যের কারণে হয়ে থাকে? ব্লু বেবি সিনড্রোম পানীয় জলে কিসের অধিক্যের কারণে হয়ে থাকে? অপশন এ ফ্লোরাইড, আর্সেনিক, নাইট্রেট এবং পারদ। তো ব্লু বেবি সিনড্রোম পানীয় জলের কিসের অধিক্যের কারণে হয়ে থাকে? এখানে চারটি অধিক্যের কারণ আছে মূলত ফ্লোরাইড, আর্সেনিক, নাইট্রেট, পারদ। তো এটির সঠিক উত্তর কী হবে বন্ধুরা বলো? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি নাইট্রেট। অর্থাৎ ব্লু বেবি সিনড্রোম পানীয় জলের নাইট্রেটের অধিক্যের কারণে হয়ে থাকে। অর্থাৎ নাইট্রেটের অধিক্যের কারণে ব্লু বেবি সিনড্রোম হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হয়েছে? অর্থাৎ ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হয়েছে? অপশন এ চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনে। তো ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের রিসেন্ট পরীক্ষাগুলোতে আসতে পারে যে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোথায় উদ্বোধন করা হয়েছে। এটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি বেঙ্গালুরু। অর্থাৎ ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস উদ্বোধন করা হয়েছে মূলত বেঙ্গালুরুতে। চলো পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাট নিজের শাসনকালে জিন্দাপির নামে পরিচিত ছিল? কোন মুঘল সম্রাট নিজের শাসনকালে জিন্দাপির নামে পরিচিত ছিল? অপশন এ আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব এবং জাহাঙ্গীর। তো এটির সঠিক উত্তর কী হবে বলো? তো বন্ধুরা, এটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঔরঙ্গজেব। অর্থাৎ ঔরঙ্গজেব মূলত নিজের শাসনকালে জিন্দাপির নামে পরিচিত ছিল। তো এইটুকু বুঝতে পেরেছো আশা করি। চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর বন্ধুরা, আজকের সেটে আমি মূলত তোমাদের 25টা প্রশ্নই করালাম। নেক্সট সেটে আমি তোমাদের 50টি করে প্রতি সেটে প্রশ্ন করাবো। তো অবশ্যই এরকমই ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে যাব। আর পরবর্তী প্রশ্নের মূলত আজকের তোমাদের লাস্ট প্রশ্ন হতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটিকে লাইক করে তো নেবেই অবশ্যই। তো চলো, তো বন্ধুরা, আজকে সর্বশেষ প্রশ্ন, ফটোভোল্টাইক সেল প্রধানত কোন অপরিবাহী ব্যবহৃত হয়? অর্থাৎ ফটোভোল্টাইক সেল প্রধানত কোন অপরিবাহী বা সেমিকন্ডাক্টরে ব্যবহৃত হয়? অপশন এ গ্যালিয়াম, সিলিকন, জার্মেনিয়াম, সেলিনিয়াম। তো ফটোভোল্টাইক সেল প্রধানত যে অপরিবাহীতে ব্যবহৃত হয় বা সেমিকন্ডাক্টরে ব্যবহৃত হয় তার নাম হচ্ছে অপশন বি। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ ফটোভোল্টাইক সেলের প্রধানত সিলিকন অপরিবাহী ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে আরও অন্য অন্য প্রশ্ন নিয়ে। তো আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর বন্ধুরা, ভিডিওটি আজকের এতটুকুই। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পরবর্তী এরকমই ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। তো চলো আজকের জন্য এতটুকুই।